সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আসলেই থাকছেন না। অর্ধেক সাকিবকে নিয়ে বাংলাদেশ খেলতে চায় না। অনেক ক্রিকেটার হয়তো স্বপ্ন দেখছে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবেন। তামিম ইকবাল এই ধরনের কোনো কষ্ট কাউকে দিতে চাননি, যে কষ্টটা তিনি 2023 ওয়ার্ল্ড কাপে পেয়েছেন। বড় ক্রিকেটাররা কেন মাঠ থেকে বিদায় নিতে পারছেন না, এটার সবচেয়ে ভালো উত্তর হইতে পারে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে ধরনের কামড়াকামড়ি লেগে আছে। ক্রিকেট বোর্ড যারা চালান, যারা তামিমদের বাবা অভিভাবক, তারা তাদের গ্যাঞ্জাম মেটাতে পারেনি। যে সেই চমকটা হচ্ছে লিটনের না থাকা। পারভেজ হোসেন ইমন মেবি হি কুড বি দ্য রিপ্লেসমেন্ট অফ লিটন কুমার দাস ইন দ্য স্কোয়াড। তামিম ইকবাল খান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অবশেষে অবসর নিলেন। তিনি চাইলে আরও দু একটা বছর খেলতে পারতেন, কিংবা এমনও হতে পারতো যে মাঠ থেকে অবসর নিতে পারতেন। আসলে তামিমের এই অবসরটাকে আসলে অভিমান করে না অন্য কোনো কারণ আছে ভাই? না, অভিমান না, মানে অভিমান হলেও এখন আসলে অভিমানী তামিম না, এই অভিমানটা অনেক আগের অভিমান। আর এখন হচ্ছে যে ধরেন আপনার হুট করে আপনাকে কল করলো যে ভাই এখন আমরা পারতেছি না, আমাদের ওপেনাররা ভালো ফর্মে নেই, আপনাকে খেলতে হবে, এরকম রিকোয়েস্ট করে যদি কাউকে ফেরানো হয় বা কেউ যদি ফেরে, সেটা ধরেন জুনিয়র ক্রিকেটারদের ক্ষেত্রে ঠিক আছে। বাট তামিমের মতো একজন সিনিয়র ক্যাম্পেইনার, যেখানে বাংলাদেশ দল একটা প্রিপারেশনের মধ্যে রয়েছে এবং অনেক ক্রিকেটার হয়তো স্বপ্ন দেখছে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবেন, তামিমের জন্য সেই স্পটটা সে হারাবে। তামিম ইকবাল এই ধরনের কোনো কষ্ট কাউকে দিতে চাননি, যে কষ্টটা তিনি 2023 ওয়ার্ল্ড কাপে পেয়েছেন। তামিম ইকবালের তো যাওয়ার কথা ছিল, কনফিউশন ছিল মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত তামিমই যেতে পারলেন না, যার আসলে অবভিয়াসলি ওই টিমে থাকার কথা। সো একই ঘটনা তো এখানটাও ঘটতে পারতো। তামিম ধরেন ডিসাইড করলেন যে তিনি যাবেন, এই ডিসিশন চেঞ্জ করার জন্য হয়তো সৌম্য সরকার বাদ পড়লো, আমি হয়তো বলছি, কথার কথা, এটা কি হেলদি হতো? সো আমার কাছে মনে হয় দ্য ওয়ে তামিম ইকবাল হি হ্যাজ টেকেন হিজ ডিসিশন ট্রিমেন্ডাস, এটাই দরকার ছিল এবং তিনি প্রপার ডিসিশন নিয়েছেন। তারপরও আসলে একটা, যেহেতু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সেরা ওপেনার, ভক্তরাও চাইছিলেন যে তিনি মাঠ থেকে অবসর নিক। এত বড় একজন ক্রিকেটার আসলে এভাবে অবসর নেওয়াটা আসলে মানে বাংলাদেশের ক্রিকেট কালচারটা নিয়ে আসলে বারবার প্রশ্ন উঠে যাচ্ছে, আসলে কেন বড় ক্রিকেটাররা মাঠ থেকে বিদায় নিতে পারছেন না? বড় ক্রিকেটাররা কেন মাঠ থেকে বিদায় নিতে পারছেন না, এটার সবচেয়ে ভালো উত্তর হইতে পারে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে ধরনের কামড়াকামড়ি লেগে আছে। আপনি দেখেন ক্রিকেট বোর্ডের দুজন শীর্ষকর্তাকে নিয়ে গ্যাঞ্জাম, এবং সেই ঝামেলাটা তারা দুজনে, আমি দুজন কি বলবো, তারা দুজনই এটা হচ্ছে বোর্ডের মধ্যে মেটাতে পারেন নাই। এই ঝামেলা মিটেছে মিডিয়ায় আসার পরে, তারপরে দুজনের মধ্যে আড়ি থেকে ভাব হয়েছে মিডিয়ায় আসার পরে। মিডিয়া এই জিনিসটা নিয়ে রিপোর্ট করার আগ পর্যন্ত ক্রিকেট বোর্ড যারা চালান, যারা তামিমদের বাবা অভিভাবক, তারা তাদের গ্যাঞ্জাম মেটাতে পারেনি। সো যারা এরকম গ্যাঞ্জাম করেন, আমি বলছি না যে এর আগের 15 বছর 16 বছরের গ্যাঞ্জাম হয়নি, তখনও হয়েছে, তখন আরও বেশি ডিক্টেট হয়েছে। এরকম অবস্থা থাকলে আসলে কি জানেন, মাঠ থেকে অবসর বা এরকম হেলদি কালচার বাংলাদেশের ক্রিকেটে কখনো গ্রো করবে না, যেটা অতীতেও করে না। তামিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন না, এর জায়গায় আসলে নতুন একজন ক্রিকেটারের সুযোগ হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেটা আপনার কথা অনুযায়ী যে জুনিয়র ক্রিকেটার সুযোগ পাবেন, চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা আসলে কেমন হতে পারে? ভালো হবে। ওপেনিংয়ে আমি যেটা দেখছি যে আসলে লিটন কুমার দাসের হয়তো জায়গা নেই, নাও থাকতে পারে, চান্সটা খুব হাই যতটুকু আমি শুনেছি। ওয়ানডের পারফরমেন্স খুবই খারাপ লিটনের। সো অ্যাকর্ডিং টু হিজ পারফরমেন্স, ফর্ম, ডেডিকেশন, সব কিছু মিলাই সিলেকশন প্যানেলের সদস্যরা দে আর নট ইন্টারেস্টেড টু কুপ লিটন ইন দ্য টিম। বাট ফাইনালি এখানটা একটা সিগনেচার আসে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট, তার একটা কল থাকে। যদিও ফারুক আহমেদ বলেছেন যে তিনি আসলে সিলেকশন প্যানেলের সাথে জড়িত যারা, তাদের সেই সিদ্ধান্তকে কখনো পাল্টা যেতে চান না। বাট তিনি এটা চান না কি চান, এটা হয়তো আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি দলটা দেখলেই বুঝতে পারবো লিটন কুমার দাস থাকছেন কি থাকছেন না, সেটার উপর ডিপেন্ড করে। আর এর বাইরে আমার কাছে যেটা মনে হয় যে 4 জন পেসার নিয়ে বাংলাদেশ যাবে ডেফিনেটলি। 3 স্পিনার থাকবে, মিডল অর্ডারে ব্যাকআপ থাকবে, ওপেনিংয়ে ব্যাকআপ থাকবে। যে দলটা এখন পর্যন্ত করার চেষ্টা করা হচ্ছে বা যে খসড়া দলটা করা হয়েছে, সেটা আমার কাছে কোয়াইট ব্যালেন্স মনে হয়। আপনি আসলে এর আগে একটু আলোচনা করেছেন, আপনার চ্যানেলে আলোচনা করেছেন যে আসলে একটা চমক থাকতে পারে, যে সেই চমকটা আসলে কি একটু যদি আমাদের দর্শকদের একটু বলতেন। চমক যেটা সিলেকশন প্যানেলের দলে একটা চমক রয়েছে, এবং সেই চমকটা হচ্ছে, মানে আমি যতটুকু জানতে পেরেছি বিভিন্নভাবে, যে সেই চমকটা হচ্ছে লিটনের না থাকা। আর লিটন না থাকলে তো আপনি আরেকজন ওপেনারকে নেবেন। সো আমার কাছে মনে হয় যে যেই ওপেনার সুযোগ পাবে, ইয়াং কেউ, এটাও আমাদের দরকার আছে। এই যে আপনি এখন বলছেন যে তানজিদ হাসান তামিম কোয়াইট কনসিস্টেন্ট ওয়ানডেতে, কেন এটা হয়েছে? কারণ আপনি খেলিয়েছেন প্রচুর। না খেললে তো কেউ কনসিস্টেন্ট হবে না, মাইক্রোফোন না ধরলে তো এটার ওয়েট বুঝতে পারবেন না। সো ব্যাপারটা ওখানটায় আমার কাছে মনে হয় তানজিদ হাসান তামিমের মতো করেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দে আর টার্গেটিং সামওয়ান। পারভেজ হোসেন ইমন মেবি হি কুড বি দ্য রিপ্লেসমেন্ট অফ লিটন কুমার দাস ইন দ্য স্কোয়াড। তার মানে আপনার কথা অনুযায়ী বুঝছি যে আসলে সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছেন না। সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আসলেই থাকছেন না, কারণ অর্ধেক সাকিবকে নিয়ে বাংলাদেশ খেলতে চায় না। আবার আপনি যদি খেয়াল করে দেখেন যে সাকিবের ডিসিশনটা আসলে সিলেকশন প্যানেল চাইলেই নিতে পারে না, ফারুক ভাই চাইলেই নিতে পারে না, এটার সাথে আরও অনেক কিছু জড়িত, সেগুলো আমরা সবাই জানি। সো এরকম একটা সিচুয়েশন আসলে সাকিব আল হাসানকে রেখে দল করাটা, এটা আসলে সিলেকশন প্যানেলের এখতিয়ার বা ক্ষমতার মধ্যে পড়ে না। আপনি লিটনকে বাদ দিবেন নাকি রাখবেন, সেই ডিসিশনটা তারা মেক করতে পারে।
ফারুক ভাই হয়তো সেই জায়গায় ছুরিকাছি চালাতে পারে। বাট হয় না বা দ্য নেম ইজ সাকিব আল হাসান, দেন ইটস আ ডিফারেন্ট সিনারিও। অ্যাস তিনি ক্রিকেটের বাইরের ইস্যুর সাথেও জড়িত এবং ক্রিকেটের বাইরের অনেক ক্রীড়ানক রয়েছে যেগুলো আসলে সাকিবের ভবিষ্যৎ ডিসাইডার হিসেবে রোল প্লে করবে। এটা সাকিবের ক্রিকেটের বাইরের ভূমিকা এবং ক্যারিয়ারের জন্যই আসলে। তার মানে তো আমরা ধরে নিতে পারি সাকিবের ক্যারিয়ারে ফুল স্টপ একদমই পড়ে গেছে। মানে আমরা ধরে নিতে পারি অবশ্যই, কারণ সাকিবই বলেছেন যে তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শেষটা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। এখন যদি সাকিবের কথাই ধরে নিই আমি, আমার কথা আমি বাদ দিলাম, আপনার কথাও বাদ দিলাম, তাহলে তো চ্যাম্পিয়ন্স ট্রফি দলে না থাকলে ওটা সাকিবই ফুল স্টপ করে দিচ্ছেন। এই যে তামিমও নেই, সাকিবও নেই, এই দুজন ক্রিকেটারকে ছাড়া বাংলাদেশে প্রথম কোনো আইসিসি ইভেন্ট খেলতে যাবে। তো সেই জায়গায় আসলে আপনার কি মনে হয় আসলে দলটা কেমন পারফরমেন্স করবে কিংবা কতটা ব্যালেন্স দল হবে? আমি কোয়াইট হ্যাপি এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলের আমরা এখনও 32-33 বছর বয়সী অনেককেই এখনও আমরা নবীন বলি, এখনও আমরা বলি এমার্জিং। সো এই কালচার থেকে বের হওয়ার সময় এসেছে। সাকিব, তামিম নেই, মুশফিক, মাহমুদুল্লাহ হয়তো লাস্ট ইভেন্ট। সো আমার কাছে মনে হয় যে একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যেতে হবে। সাঙ্গা, জয়াবর্ধনারা একটা সময় ছেড়ে গেছেন, তাই না? মহেন্দ্র সিং ধোনি, সচিন টেন্ডুলকাররা এক সময় ছেড়ে গেছেন। বাট তার মানে কিন্তু এই না যে শ্রীলঙ্কা হচ্ছে তারা তাদের মতো করে আগায়নি, ভারত তাদের মতো করে আগায়নি, রিকি পন্টিংরা, ম্যাকগ্রোরা একটা সময় ছেড়ে গেছেন। তার মানে এই না যে মিচেল স্টার্করা, প্যাট কামিন্সরা তৈরি হয় নাই। সো বাংলাদেশের ক্রিকেটে আপনি যদি নতুন কাউকে তৈরি করতে চান তাহলে তো ওই জায়গাটা কাউকে দিতে হবে। সো ওই দিক থেকে আমার কাছে মনে হয় ইটস আ হাই টাইম বাংলাদেশের ক্রিকেটকে শুধরানো, ঠিক করানো। তবে ক্রিকেট বোর্ড কতটুকু ঠিকঠাকভাবে চলবে এটার উপর ডিপেন্ড করবে আসলে আপনি কতটুকু ভালো ক্রিকেটার তৈরি করতে পারছেন। কারণ ক্রিকেট বোর্ডের অস্থিরতা কিন্তু ক্রিকেটারদের মনোযোগ, জাগতিক যে জায়গাটা রয়েছে, কনসেন্ট্রেশনের যে জায়গা রয়েছে, সেটাকে অনেক বেশি প্রভাবিত করে। সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে ছাড়াই সম্ভবত বাংলাদেশ প্রথম আইসিসির কোনো বড় ইভেন্ট খেলতে যাবে। তো সেই জায়গা থেকে আসলে বলা যায় যে বাংলাদেশের যে পাণ্ডবদের যে ক্রিকেট অধ্যায় সেটা শেষ হতে যাচ্ছে। নতুন দিনে যে ক্রিকেট, নতুন দিনে বাংলাদেশ ক্রিকেট সেটা শুরু হবে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে, সেই প্রত্যাশায় রাখি। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।